ওয়েলকাম টু গাজল সিভিল সার্ভিস একাডেমি। দেখো, এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের ওয়েদারিং সম্পর্কে ডিটেলসে অ্যানালাইসিস করে দিচ্ছি। আপকামিং তোমাদের এসএলএসটি পরীক্ষা হোক, মাদ্রাসা সার্ভিস কমিশন হোক, অথবা পিএসসির আন্ডারে যে অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স বা মিস্ট্রেসের পরীক্ষা হোক, এই ওয়েদারিং থেকে তোমাদের 1 থেকে 2টো প্রশ্ন কিন্তু আসবেই আসবে। আমি এই ভিডিওতে টোটাল ওয়েদারিং সম্পর্কে আমি অ্যানালাইসিস করে দিচ্ছি, ঠিক আছে? তো ওয়েদারিং পড়তে গিয়ে প্রথমে আমাদের কিছু জানতে হবে। ডাইরেক্ট ওয়েদারিং পড়লে আমাদের হবে না। তো প্রথমে আমাদের জানতে হবে কি বহির্জাত প্রক্রিয়া। ওকে, তার আগে বলে দিচ্ছি ওয়েদারিংটা তোমাদের কোথায় আছে এসএলএসটি সিলেবাসের ক্ষেত্রে। না, জিওমরফোলজির প্রথম যে ইউনিটটা আছে সে প্রথম ইউনিটে কিন্তু ওয়েদারিং সম্পর্কে আমাদের জানতে হবে, ঠিক আছে? তো ওয়েদারিং তার মানে কি জিওমরফোলজি চ্যাপ্টারের একটা পার্ট। তো প্রথমে আমাদের জানতে হবে বহির্জাত প্রক্রিয়া কাকে বলে। বহির্জাত প্রক্রিয়ার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে কি এক্সোজেনেটিক প্রসেস, ঠিক আছে? এক্সোজেনেটিক কথাটার অর্থ কি না বহির্ভাগ থেকে উৎপন্ন, ঠিক আছে? অর্থাৎ পৃথিবী পৃষ্ঠের বাইরে যে প্রাকৃতিক শক্তিগুলো আছে সেই প্রাকৃতিক শক্তি দ্বারা যখন বাইরের ভূমিরূপের পরিবর্তন হবে আর বিবর্তন হবে এবং ভূমিরূপের ভাস্কর্য তৈরি হবে, সেটাকে আমরা বলবো বহির্জাত প্রক্রিয়া। তো আর একটা কি আছে অন্তর্জাত প্রক্রিয়া। তো অন্তর্জাত প্রক্রিয়াতে কি হয় বলতো ভূমিরূপের সৃষ্টি হয়। আর বহির্জাত প্রক্রিয়াতে কি হয় বলতো ভূমিরূপের বিবর্তন হয়, ভূমিরূপের পরিবর্তন হয় এবং ভূমিরূপের উপর ভাস্কর্য তৈরি হয়, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া। আর এই বহির্জাত প্রক্রিয়া কয় প্রকার আছে? 3 প্রকার আছে। একটা অবরোহণ আছে, একটা আরোহণ আছে, আর একটা হচ্ছে জৈবিক প্রক্রিয়া আছে, ঠিক আছে? তাহলে বহির্জাত প্রক্রিয়া টোটাল 3টা ভাবে কাজ করে। একটা অবরোহণ, একটা আরোহণ, আর একটা কি আছে না জৈবিক প্রক্রিয়া আছে। তো এই যে অবরোহণ, আরোহণ, জৈবিক প্রক্রিয়া, পর্যায়ন, এইগুলো জিনিস কিন্তু আমাদের প্রথমে জানতে হবে এই আবহবিকার চ্যাপ্টারে ঢোকার আগে, ঠিক আছে? তো এরপর আমরা কি জানবো, 2 নম্বর প্রশ্ন আছে, দেখো অবরোহণ কাকে বলে। অবরোহণ মানে মনে রাখবে বিভিন্ন প্রাকৃতিক শক্তি দ্বারা, ধরো কোনো একটা উঁচু ভূমি আছে, সেটা ক্ষয় পেয়ে পেয়ে আস্তে 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 লোয়ারিং হয় বা নিচু হয়। এই উচ্চভূমি ক্ষয়ের ফলে আস্তে আস্তে নিম্নভূমিতে পরিণত হওয়ার প্রক্রিয়াটাকে আমরা কি বলবো অবরোহণ বলবো, ঠিক আছে? তাহলে অবরোহণটা কি, ধরো এরকম একটা উঁচু ভূমিরূপ আছে, এই উঁচু ভূমিরূপের উপর দিয়ে কি নদী, হিমবাহ, বায়ু এইগুলো প্রবাহিত হবে। প্রবাহিত হতে হতে কি হবে না এটা আস্তে আস্তে ক্ষয় হবে। ক্ষয় হয়ে হয়ে কি হবে আস্তে আস্তে এর উচ্চতাটা কি হবে কমে যাবে। ছিল এখানে, এটা ক্ষয় হয়ে এই পর্যন্ত আসলো, তাহলে এটাকে আমরা কি বলবো বলতো অবরোহণ বলবো, ঠিক আছে? আর অবরোহণের ফলে কি হবে এই ক্ষয়জাত পদার্থগুলো কি হবে, ধরো এটা একটা নিম্নভূমি, এই ক্ষয়জাত পদার্থগুলো কি হবে এখানে জমা হবে। জমা হয়ে হয়ে কি হবে এই নিম্নভূমির উচ্চতা কি হবে বলতো আস্তে আস্তে বৃদ্ধি পাবে। তো এটাকে আমরা কি বলবো তখন আরোহণ বলবো, ঠিক আছে? তাহলে অবরোহণে কি হয় উচ্চভূমি ক্ষয় পেয়ে পেয়ে আস্তে আস্তে নিচু হয় বা নিম্নভূমিতে পরিণত হয়। আর নিম্নভূমির সঞ্চয়ের ফলে কি হয় আস্তে আস্তে উঁচু হয় বা উচ্চতা তার বৃদ্ধি পায়। তাহলে উচ্চভূমি ক্ষয়ের ফলে নিচু হয়ে আসা অবরোহণ, আর নিম্নভূমির সঞ্চয়ের ফলে উঁচু হয়ে আসা আরোহণ। আর এই দুটোকে একসাথে কি বলবো আমরা পর্যায়ন বলবো, ঠিক আছে? তাহলে পর্যায়নটা কি বলতো, পর্যায়নটা হচ্ছে উচ্চভূমি ক্ষয় পেয়ে নিচু হয়ে আসবে, নিম্নভূমি সঞ্চয় হয়ে উঁচু হবে, তারপরে টোটাল ভূমিরূপের কি হবে একটা সমতলীকরণ হবে, একটা ব্যালেন্স আসবে, একটা সমতলে হওয়ার চেষ্টা করবে, সেটাকে আমরা কি বলবো পর্যায়ন বলবো। অন্যভাবে বলা যায় অবরোহণ এবং আরোহণ এই দুটো প্রক্রিয়ার সম্মিলিত যে ফল সেটাকে আমরা বলবো আরোহণ, সেটাকে আমরা কি বলবো না পর্যায়ন বলবো, ঠিক আছে? তো এটা কি বলছে দেখো, প্রথমে অবরোহণ। বহির্জাত শক্তি সময়ের প্রভাবে যে প্রক্রিয়ায় উঁচু স্থান ক্ষয়ে গিয়ে নিচু হয় তাকে বলছে অবরোহণ, ঠিক আছে? এটি 3 প্রকারের হয়, একটা আবহবিকার হয়, একটা পুঞ্জিত ক্ষয়, আর একটা কি হয় না ক্ষয়ীভবন হয়, ঠিক আছে? তাহলে এই যে যেটা অবরোহণ অর্থাৎ উচ্চ ভূমি ক্ষয় পেয়ে পেয়ে নিম্ন ভূমিতে পরিণত হলো বা নিচু হয়ে আসলো, সেটা আবার 3টা প্রক্রিয়ার মাধ্যমে হয়। একটার নাম কি আবহবিকার, যেটা আমাদের আজকের আলোচনার প্রধান বিষয়। একটা হচ্ছে কি পুঞ্জিত ক্ষয়, যেটা আমি এর পরের লাইভ ক্লাসে আলোচনা করে দিব। আর একটা আছে কি বলতো ক্ষয়ীভবন, যেটা ক্ষয় হয়ে চলে যাওয়া। তাহলে এটা হচ্ছে কি বলতো অবরোহণ। অবরোহণের তাহলে 3টা প্রক্রিয়া, আবহবিকার, পুঞ্জিত ক্ষয়, আর একটা হচ্ছে ক্ষয়ীভবন, ঠিক আছে? উদাহরণ কি অবরোহণের, একটা হচ্ছে ক্ষয়জাত পর্বত, গৌড়, ইনসেল বার্জ, এইগুলো সব কি ক্ষয়ের ফলে তৈরি হয়। তো এইগুলো কি বলতো এক একটা হচ্ছে অবরোহণ প্রক্রিয়ার ফলে সৃষ্ট ভূমিরূপ। আচ্ছা, এটা ধীর প্রক্রিয়া, ভূমির উচ্চতা হ্রাস পায়, পরীক্ষাতে আসতে পারে যে অবরোহণ প্রক্রিয়া ভূমির উচ্চতা হ্রাস পায় না বৃদ্ধি পায়, হ্রাস পায়। আর আরোহণ প্রক্রিয়া ভূমির উচ্চতা কি হয় না বৃদ্ধি পায়। ক্ষয়ের ফলে বিভিন্ন গৌণ ভূমিরূপ গড়ে ওঠে, ভূমিভাগে কি হয় না ভাস্কর্য রচিত হয়, ঠিক আছে? আবহবিকার, পুঞ্জিত ক্ষয়, ক্ষয়ীভবন ইত্যাদি প্রক্রিয়া একত্রে আবার কি কাজ করে না নগ্নি ভবনে অংশগ্রহণ করবে। তাহলে এই যে যে অবরোহণ প্রক্রিয়ার যে পার্টগুলো পেলাম আবহবিকার, পুঞ্জিত ক্ষয়, ক্ষয়ীভবন, এইগুলো আবার একসাথে কম্বাইন্ড অ্যাকশনের ফলে কি তৈরি হবে না নগ্নি ভবন সৃষ্টি হবে। ওকে, এই সমস্ত নোটস তোমরা কিন্তু পিডিএফ এ পেয়ে যাবে। আচ্ছা, এরপর চলো আরোহণ।
আরোহণ মানে হচ্ছে অ্যাগ্রেডেশন, যেটা অলরেডি বললাম, সঞ্চয়ের ফলে কি হবে, নিম্ন ভূমির উচ্চতা আস্তে আস্তে বৃদ্ধি পাবে, সেটাকে আমরা কি বলবো না, আরোহণ প্রক্রিয়া বলবো। আরোহণ প্রক্রিয়ার ফলে সৃষ্ট ভূমিরূপগুলোর উদাহরণ পরীক্ষাতে অনেক সময় আসে, মনে রাখবে গাঙ্গেয় বদ্বীপ, ঠিক আছে, লোয়েস, ঠিক আছে, বালিয়ারি, এগুলো কি হয়, সঞ্চয়ের ফলে উচ্চতা বৃদ্ধি পায়। তো এইগুলো কি হবে, এগুলো হবে আরোহণ প্রক্রিয়ার ফলে সৃষ্ট এক একটা ভূমিরূপের নাম। ক্লিয়ার? আচ্ছা, এরপর কি আছে দেখো, নিয়ন্ত্রক বলছে ভূমির ঢাল, পলির পর্যাপ্ত যোগান, আবহাওয়া, জলবায়ুগত অবস্থা, ভূ আলোড়ন, কোনো অঞ্চলে ভূতাত্ত্বিক গঠন, এইগুলো কিন্তু প্রত্যেকটা কি হয় বলতো, প্রত্যেকটাই কোনো না কোনো ভাবে আরোহণ প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। ঠিক আছে, আরোহণ প্রক্রিয়ার মাধ্যমে কি হয়, ভূমিরূপের উচ্চতা বাড়ে। দেখো প্রথমেই বললাম, এরকম ধরো একটা ভূমিরূপ আছে, তাহলে এটা কি হবে বলতো, ক্ষয় পাবে, ক্ষয় পেয়ে পেয়ে কি হবে, আস্তে আস্তে নিচু হবে, ক্ষয় পেয়ে নিচু হলো, কিসের জন্য ক্ষয় হবে, বিভিন্ন প্রাকৃতিক শক্তি দ্বারা, হতে পারে নদী, হতে পারে বায়ু, হতে পারে অন্যান্য প্রাকৃতিক শক্তি, ক্ষয় হয়ে হয়ে নিচু হয়ে আসবে, সেটাকে আমরা কি বলবো, অবরোহণ বলবো। আর এই অবরোহণে ক্ষয়ের ফলে কি হবে, পদার্থগুলো সঞ্চয় হবে, সঞ্চয় হয়ে নিম্ন ভূমির উচ্চতা কি হবে, আস্তে আস্তে বৃদ্ধি পাবে। তো এটা বৃদ্ধি পেতে পেতে এরকম এর উচ্চতা কি হবে, বাড়বে, আর এটা ক্ষয় পেতে পেতে এর উচ্চতা কি হবে বলতো, কমবে, এর উচ্চতা কমবে, আর এটা উচ্চতা বাড়বে। এর ফলে কি হবে বলতো, দুটো ভূমিরূপ ছিল এরকম, একটা সময় এরকম প্রায় সমতলীকরণ হলো, এই সমতলীকরণ যখন হয়ে যাবে, তখন সেটাকে আমরা কি বলবো, পর্যায়ন বলবো, তখন সেটাকে আমরা কি বলবো না, পর্যায়ন বলবো। ঠিক আছে, এটা দিয়েও পরীক্ষাতে প্রশ্ন তোমাদের আসতে পারে। তোমাদের এখানে যা আলোচনা করা হয়েছে প্রত্যেকটাই ট্রু দা পয়েন্ট, অর্থাৎ যেগুলো পরীক্ষাতে আসে বা আসতে পারে সেই জায়গাগুলোকে আমি তোমাদের ধরিয়ে দিচ্ছি, তোমাদের আশা করি ভালো লাগবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এর ভূমির উচ্চতা কি হবে না, বৃদ্ধি পাবে, ভূপৃষ্ঠে বিভিন্ন সঞ্চয়জাত ভূমিরূপগুলো তৈরি হবে, এটিও অত্যন্ত ধীর প্রক্রিয়া, নদীর গতিবেগ কি হয়, হ্রাস পায়, নদীতে পলির পরিমাণ বেড়ে যায়। ঠিক আছে, এইগুলো হচ্ছে এর আরেকটা জিনিস মনে রাখবে, এই আরোহণ প্রক্রিয়াতে কি হয়, ভূমিরূপের উচ্চতা বাড়ে, ভরাটকরণ হয়, তাহলে ঢাল কি হবে বলতো, ঢাল কিন্তু কমে যাবে। এটা কিন্তু একটা পরীক্ষাতে প্রশ্ন আসে, যে আরোহণ প্রক্রিয়াতে, এটা তো আমরা কি পড়ছি, আরোহণ প্রক্রিয়া পড়ছি, তো আরোহণ প্রক্রিয়াতে কি হয়, আরোহণ প্রক্রিয়াতে ভূমিরূপের উচ্চতা কি হয়, বাড়বে, যেহেতু সঞ্চয় কাজের ফলে ভূমিরূপ উচ্চতা বাড়বে, সঞ্চয় কাজের ফলে ভূমিরূপের উচ্চতা যখন বাড়বে, তখন তার ঢালের পরিমাণটা কি হবে, হ্রাস পাবে। ঠিক আছে, ঢালের পরিমাণ হ্রাস পাবে কখন না, আরোহণ প্রক্রিয়ায়, আর অবরোহণ প্রক্রিয়া কি হয়, ঢালের পরিমাণ বৃদ্ধি পায়। এটাও কিন্তু পরীক্ষাতে তোমাদের আসে। এরপর চলো পর্যায়ন, যেটা প্রথমেই বললাম, যে অবরোহণ এবং আরোহণকে তুমি যদি যোগ করে দাও তাহলে পর্যায়ন পাবে। দেখো এখানে বলেছে, অন্যভাবে বলা যায়, পর্যায়ন হলো অবরোহণ এবং আরোহণ এই দুই প্রক্রিয়ার কি সম্মিলিত ফল, এই দুটোর একসাথে কম্বাইন ইফেক্ট হচ্ছে কি বলতো, পর্যায়ন। ঠিক আছে, আচ্ছা, পর্যায়ন ক্ষেত্রে আরেকটা জিনিস জানবে, পর্যায়ন মানে হচ্ছে, দেখো 1876 সালে জি.কে. গিলবার্ট ক্ষয় চক্রের আলোচনায় প্রথম গ্রেড শব্দটা ব্যবহার করেছেন। ঠিক আছে, তাহলে গ্রেড শব্দটা প্রথম কে ব্যবহার করেন, আমরা বারবার বলেছি, জি.কে. গিলবার্ট, 1876 সাল। ঠিক আছে, কিন্তু মনে রাখবে, চেম্বারলিন এবং স্যালিসবারি এই গ্রেডেশন বা পর্যায়ন শব্দটা প্রথম ব্যবহার করেন। ঠিক আছে, তাহলে যেটা হচ্ছে গ্রেড, সেটাকে ব্যবহার করেছেন জি.কে. গিলবার্ট 1876 সাল, কিন্তু পর্যায়ন বা গ্রেডেশন শব্দটা ব্যবহার কে করেছেন, চেম্বারলিন এবং স্যালিসবারি। ঠিক আছে, এই দুটো প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসতে পারে। চলো, এরপর হচ্ছে আবহবিকার সম্পর্কে আমরা জানবো। আবহবিকার কাকে বলে, আবহবিকারের শ্রেণীবিভাগ, আবহবিকারের ফলে সৃষ্ট ভূমিরূপ, এবং তার সাথে সাথে অন্যান্য আবহবিকার সংক্রান্ত যে টার্মগুলো আছে, যেগুলো থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে, সমস্ত কিছু আমি এখানে তোমাদেরকে আলোচনা করে দিচ্ছি। ঠিক আছে, দেখো এইখানে আবহবিকার যে শব্দটা, এটা এসছে প্রধানত আবহাওয়া থেকে। আবহাওয়ার বিভিন্ন উপাদান থাকে, যেমন উষ্ণতা, জলবায়ু, উষ্ণতা থাকে, বৃষ্টিপাত থাকে, আর্দ্রতা থাকে। ঠিক আছে, তো এই যে আবহাওয়ার যে বিভিন্ন উপাদানগুলো, সেইগুলো কি করে বলতো, যান্ত্রিকভাবে অথবা রাসায়নিকভাবে শিলাখণ্ডকে ভেঙে চূর্ণ বিচূর্ণ অথবা বিয়োজিত করে ওই একই স্থানে পড়ে থাকে, তখন সেই প্রক্রিয়াটাকে আমরা কি বলবো না, তখন সেই প্রক্রিয়াটাকে বলবো আমরা আবহবিকার। ঠিক আছে, তাহলে আবহাওয়ার বিভিন্ন উপাদান দ্বারা যখন শিলাখণ্ড ভেঙে চূর্ণ বিচূর্ণ হবে অথবা রাসায়নিকভাবে কি হবে, বিয়োজিত হবে, তারপরে স্বস্থানে, স্বস্থান মানে ইন সিটু একটা প্রসেস, একটা ওয়েদারিং ইজ এ ইন সিটু প্রসেস, মানে কি বলতো, আবহবিকার ফলে যে চূর্ণ বিচূর্ণ পদার্থগুলো তৈরি হলো, সেগুলো সেই একই জায়গাতে পড়ে থাকবে। ঠিক আছে, তাই এটাই ইন সিটু প্রসেস। আর এই যে আবহবিকার ফলে চূর্ণ বিচূর্ণ আলগা যে শিথিল স্তর তৈরি হলো, সেটাকে আমরা কি বলবো, রেগুলিত বলবো। এই রেগুলিতের সাথে পরবর্তীকালে যখন জৈব পদার্থ মিশে যাবে, তখন সেটা তৈরি হবে কি, মৃত্তিকা। ওকে, তো মৃত্তিকা তৈরির যেটা প্রথম ধাপ বা ফার্স্ট স্টেপ, সেটা কিন্তু এই আবহবিকার। এটাও কিন্তু তোমাদের পরীক্ষাতে অনেক সময় এসে থাকে। ঠিক আছে, তাহলে আবহবিকার সম্পর্কে আমরা জানলাম। এরপর হচ্ছে ক্ষয়ীভবন। ক্ষয়ীভবনটা কি বলতো, এই যে আবহবিকার ফলে যে লুজ পদার্থগুলো তৈরি হলো,
ঠিক আছে, বা রেগুলিত গুলো তৈরি হলো, সেগুলো কি হয় বিভিন্ন প্রাকৃতিক শক্তি দ্বারা ক্ষয়ে চলে যায়, বয়ে চলে যায়, এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হয়। এই যে ক্ষয় হয়ে চলে গেল বিভিন্ন প্রাকৃতিক শক্তি দ্বারা আবহবিকারজাত পদার্থগুলো, এইটাকে আমরা কি বলবো, ক্ষয়ীভবন বলবো। ঠিক আছে, তো ক্ষয়ীভবন হতে গেলে কি লাগবে, বিভিন্ন প্রাকৃতিক শক্তি লাগবে। হতে পারে নদী, ঠিক আছে, হতে পারে হিমবাহ, হতে পারে বায়ু প্রবাহ, হতে পারে সমুদ্র তরঙ্গ, হতে পারে জোয়ার ভাটা। এইগুলো কি করে, এই আবহবিকারজাত পদার্থগুলোকে ক্ষয় করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে চলে যায়। সেটাকে আমরা কি বলবো না, সেটাকে আমরা কিন্তু বলবো ইরোশন বা ক্ষয়ীভবন বলবো। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। এরপর আছে দেখো নগ্নিভবন। নগ্নিভবন মানে হচ্ছে নগ্ন হয়ে যাওয়া। নগ্ন হয়ে যাওয়া মানে ধরো কোনো একটা কিছু ঢাকা আছে, সেটাকে আমি সরিয়ে দিলাম, তাহলে নগ্ন হয়ে গেল, জায়গাটা উন্মুক্ত হয়ে গেল, সেটাকে বলবো আমরা নগ্নিভবন। তার মানে কি বলতো, ধরো আবহবিকার হলো, তারপর লুজ লুজ পদার্থ তৈরি হলো, যেটাকে আমরা রেগুলিত বললাম, চূর্ণ বিচূর্ণ বা বিয়োজিত পদার্থগুলো, সেগুলো কি হলো প্রাকৃতিক শক্তি দ্বারা সেগুলো বয়ে চলে গেল বা এখান থেকে ক্ষয়ীভূত হয়ে চলে গেল। তো ওই পদার্থগুলো যখন কোনো একটা জায়গা থেকে উন্মুক্ত হয়ে চলে যাবে, ক্ষয় পেয়ে চলে যাবে, তখন ওই জায়গাটা কি হবে, উন্মুক্ত হবে, নতুন করে প্রকাশিত হবে, তখন সেটাকে আমরা কি বলবো, নগ্নিভবন বলবো। তখন সেটাকে আমরা কি বলবো, নগ্নিভবন বা ডেনুডেশন বলছে। ওকে, দেখো ডেনুডেশন একটা ল্যাটিন শব্দ, এর অর্থ কি বলতো, অনাবৃত থাকা। অনাবৃত, আবৃত আর অনাবৃত। আবৃত মানে ঢাকা থাকা, অনাবৃত মানে উন্মুক্ত থাকা। ঠিক আছে, বলছে নানান বহির্জাত প্রক্রিয়া যেমন আবহবিকার, পুঞ্জিত ক্ষয়, ক্ষয়ীভবন ইত্যাদির প্রভাবে যে বা যৌথ প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উপরিভাগের শিলাস্তর বিচ্ছিন্ন হয়ে অপসারিত হয় এবং নিচের শিলাস্তর কি হবে, ভূপৃষ্ঠে উন্মুক্ত হয়ে পড়বে, তাকে আমরা বলবো নগ্নিভবন। ঠিক আছে, বলছে সকল প্রকার অবরোহণ প্রক্রিয়ার সম্মিলিত যে ফল, সেটাই হচ্ছে নগ্নিভবন। অবরোহণ প্রক্রিয়াতে কি পেলাম, আবহবিকার, পুঞ্জিত ক্ষয়, ক্ষয়ীভবন, এগুলো পেলাম। তো এইগুলোর একসাথে যে ফল, সেই ফলটাকে আমরা কি বলবো, নগ্নিভবন বলবো। তাই অবরোহণ প্রক্রিয়াকে অনেকে নগ্নিভবনের সমার্থক বলে উল্লেখ করেছেন। ঠিক আছে, তাহলে যেটা যেটা তোমার হচ্ছে অবরোহণ, অবরোহণ মানে কি, ক্ষয় পেয়ে পেয়ে ভূমির উচ্চতাটা কমে যাওয়া, সে কমে যাওয়া, কমে যাওয়া মানে কি, জায়গাটা উন্মুক্ত হয়ে যাওয়া। তাই অবরোহণটাকেই বলছে কি নগ্নিভবন প্রক্রিয়ার একটা সমার্থক শব্দ। তাই বলছে দেখো নগ্নিভবন ইজ ইকুয়াল টু আবহবিকার প্লাস পুঞ্জিত ক্ষয় প্লাস ক্ষয়ীভবন। ঠিক আছে, পরীক্ষাটা এটাও আসে যে নগ্নিভবন ইজ ইকুয়াল টু কি, এই জায়গাটা চেঞ্জ করে করে দেবে, তাহলে এটাকে মুখস্থ রাখবে যে আবহবিকার প্লাস পুঞ্জিত ক্ষয় প্লাস ক্ষয়ীভবন, এটা ইজ ইকুয়াল টু কি হবে না, নগ্নিভবন হবে। ঠিক আছে, আচ্ছা এরপর চলো আবহবিকার শ্রেণী বিভাগ। মনে রাখবে আবহবিকার সাধারণত তিন প্রকার হয়ে থাকে, আমরা সবাই জানি, যান্ত্রিক আবহবিকার, রাসায়নিক আবহবিকার, জৈবিক আবহবিকার। এই প্রত্যেকটা আবহবিকার সম্পর্কে আমাদের ডিটেলসে জানতে হবে। তার আগে প্রথমে আমরা জানবো যান্ত্রিক আবহবিকার কাকে বলে, যান্ত্রিক আবহবিকারে কোন কোন প্রাকৃতিক শক্তি সেখানে কাজ করে এবং কোন জলবায়ুতে মেনলি যান্ত্রিক আবহবিকারটা দেখা যায়। আর কি করতে হবে, যান্ত্রিক আবহবিকার যে বিভিন্ন পদ্ধতিগুলো আছে, সেই পদ্ধতিগুলো সম্পর্কে আমাদের ডিটেলসে একটা কনসেপ্ট তৈরি করতে হবে। বলছে দেখো ভূপৃষ্ঠস্থ যাবতীয় শিলা যখন উষ্ণতা, বৃষ্টিপাত, তুষারপাত, প্রবহমান জলধারা, বায়ু প্রবাহ, হিমবাহ প্রভৃতি দ্বারা বিচূর্ণীকৃত হয়, তাকে বলছে যান্ত্রিক আবহবিকার। ফিজিক্যাল ওয়েদারিং। ঠিক আছে, মানে উষ্ণতা, বৃষ্টিপাত, আর্দ্রতা যাই হোক, তাহলে শিলাস্তরটা কি হবে বলতো, বা শিলাগুলো কি হবে, যান্ত্রিকভাবে চূর্ণ বিচূর্ণ হবে। যান্ত্রিকভাবে চূর্ণ বিচূর্ণ হওয়া মানে মূল শিলার যা বৈশিষ্ট্য থাকবে, চূর্ণ বিচূর্ণ হওয়ার যাওয়ার পরেও সেই শিলার একই বৈশিষ্ট্য থাকবে। তো সেটাকে আমরা কি বলবো, যান্ত্রিক আবহবিকার বলবো। এটা পৃথিবীর কোথায় দেখা যায়, উষ্ণ মরু জলবায়ু অঞ্চলে দেখা যায়, শীতল মেরু জলবায়ু অঞ্চলে দেখা যায়, শুষ্ক আর শীতল নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলেও কিন্তু যান্ত্রিক আবহবিকারটা দেখা যায়। এটাকে অবশ্যই তোমরা মুখস্থ রাখবে। রাসায়নিক আবহবিকার কাকে বলছে, ভূপৃষ্ঠস্থ যাবতীয় শিলা বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড বলো, অক্সিজেন বলো, জলীয় বাষ্প বলো প্রভৃতি দ্বারা যখন বিয়োজিত হয়, তাকে বলছে রাসায়নিক আবহবিকার। ঠিক আছে, তাহলে ভূপৃষ্ঠে অনেক শিলা আছে, সেই শিলাগুলো কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প, অক্সিজেন এইগুলোর দ্বারা কি হয় বলতো, রাসায়নিকভাবে বিয়োজিত হবে। রাসায়নিকভাবে বিয়োজিত হওয়া মানে মূল শিলার যা বৈশিষ্ট্য থাকবে, বিয়োজিত পদার্থের বৈশিষ্ট্য চেঞ্জ হয়ে যাবে, রাসায়নিকভাবে বিয়োজিত হয়, সেটাকে আমরা কি বলবো, সেটাকে বলবো আমরা রাসায়নিক আবহবিকার। তবে অবশ্যই যে আবহবিকারই হোক, চূর্ণ বিচূর্ণ পদার্থ বা বিয়োজিত পদার্থগুলো মূল শিলার উপরেই কিন্তু অবস্থান করবে। ঠিক আছে, এটাকে খেয়াল রাখতে হবে। এই আবহবিকারটা কোথায় দেখা যায়, এটাও ভীষণ ইম্পর্টেন্ট। দেখো
বলছে যেখানে বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকবে, জৈব পদার্থের পরিমাণ বেশি থাকবে, সেখানে কিন্তু রাসায়নিক আবহবিকারটা হয়ে থাকে। তাই বলছে দেখো পৃথিবীর উষ্ণ আর্দ্র নিরক্ষীয় জলবায়ুতে যেখানে বৃষ্টিপাতের পরিমাণটা বেশি, উষ্ণতার পরিমাণটা বেশি, রাসায়নিক আবহবিকার প্রধান লক্ষ্য করা যায়। বলছে আর্দ্র নাতিশীতোষ্ণ জলবায়ুতেও রাসায়নিক আবহবিকার লক্ষ্য করা যায়। ঠিক আছে, এমনকি মৌসুমী জলবায়ুতেও কিন্তু রাসায়নিক আবহবিকার লক্ষ্য করা যায়। ঠিক আছে, এরপর চলো জৈব আবহবিকার বা অর্গানিক ওয়েদারিং। ঠিক আছে, এটা মেইনলি উদ্ভিদ এবং প্রাণী দ্বারা শিলাখণ্ড যান্ত্রিকভাবে চূর্ণ বিচূর্ণ হবে অথবা রাসায়নিকভাবে বিয়োজিত হবে, সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা কিন্তু বলবো এই জৈব আবহবিকার। ঠিক আছে, এটাকে আমরা কি বলবো তাহলে, জৈব আবহবিকার বলবো। পৃথিবীর কোথায় জৈব আবহবিকার দেখা যায়? মনে রাখবে এই জৈব আবহবিকার পৃথিবীর বেশিরভাগ জলবায়ু বা প্রায় সব জলবায়ু অঞ্চলে দেখা যায়, শুধুমাত্র একটা দুটো বাদে। একটা হচ্ছে উষ্ণ জলবায়ু, একটা মরু জলবায়ু, আর একটা হচ্ছে মেরু জলবায়ু। যেখানে উদ্ভিদ এবং প্রাণের অস্তিত্বের পরিমাণটা কম বা তাদের প্রভাবটা কম, সেখানে কিন্তু এই জৈব আবহবিকার দেখা যায় না। তাই বলছে উষ্ণ জলবায়ুতে জৈব আবহবিকার দেখা যাবে না, উষ্ণ জলবায়ুতে রাসায়নিক আবহবিকার দেখা যায়। মরু জলবায়ুতেও কিন্তু এটা দেখা যাবে না, মরু জলবায়ুতেও মরু জলবায়ুতে যান্ত্রিক, উষ্ণ জলবায়ুতে কিন্তু যান্ত্রিক আবহবিকার দেখা যাবে। এখানে রাসায়নিক দেখা যাবে না বা জৈব আবহবিকার দেখা যাবে না। মেরু জলবায়ু অত্যাধিক শীতলতা, বরফ থাকে, সেখানেও যান্ত্রিক আবহবিকার দেখা যাবে, সেখানে রাসায়নিক আবহবিকার দেখা যাবে না, জৈব আবহবিকারও কিন্তু দেখা সেখানে যাবে না। ক্লিয়ার? দেখো কেঁচো, ইঁদুর, উইপোকা, খরগোশ প্রভৃতি প্রাণী দ্বারা মাটিতে গর্ত করে কিংবা উদ্ভিদের পচন কিংবা উদ্ভিদের শিকড় কর্তৃক শিলা কি হয়, আবহবিকার গ্রস্ত হয়। ঠিক আছে, এই জৈব আবহবিকারও দুই প্রকার হয়। জৈব যান্ত্রিক আবহবিকার হয় একটা, যেমন উদ্ভিদের শিকড় যখন মাটির মধ্যে বা শিলার মধ্যে প্রবেশ করে শিলা তাকে ফাটিয়ে দেয়, তার ফলে কি হয়, জৈব যান্ত্রিক আবহবিকার। আবার কি হয় বলতো, উদ্ভিদের শিকড় মাটিতে পচে গিয়ে একটা অ্যাসিড তৈরি করে, সেই অ্যাসিড দ্বারা রাসায়নিকভাবে শিলা বিয়োজিত হতে পারে, সেটা হচ্ছে কি জৈব রাসায়নিক আবহবিকার। আবার কখনো কখনো কি হয় বলতো, বিভিন্ন মৃদভেদী প্রাণীগুলো মাটিতে বা শিলাতে আঁচড় কাটে, সেটাকে ভেঙে দেয়, তার ফলে কি হয়, জৈব যান্ত্রিক আবহবিকার। আবার কোন কোন প্রাণী অনেক সময় মাটির মধ্যে বা শিলার মধ্যে গর্ত করে, সেখানে মারা যায়, পচে গিয়ে তাদের শরীর থেকে একটা অ্যাসিড নির্গত হয়, সেই অ্যাসিডের দ্বারাও কিন্তু শিলা রাসায়নিকভাবে বিয়োজিত হয়ে থাকে। এর ফলে কি হয়, জৈব রাসায়নিক আর জৈব যান্ত্রিক এইভাবে বিভিন্ন আবহবিকার গুলো হয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা এরপর হচ্ছে মেন জিনিস, যে যান্ত্রিক আবহবিকারের বিভিন্ন পদ্ধতিগুলো আমাদের এখানে জানতে হবে। যান্ত্রিক আবহবিকার বিভিন্ন পদ্ধতি আছে। ঠিক আছে, দেখো কি বলছে, এটাই আমাদের মেন বিষয়বস্তু। এই যান্ত্রিক আবহবিকার এবং রাসায়নিক আবহবিকারের যে বিভিন্ন পদ্ধতিগুলো আছে বা ক্লাসিফিকেশন গুলো আছে, সেগুলো আমাদের ডিটেলসে জানতে হবে। সেই রিলেটেড কোশ্চেন আসার সম্ভাবনা এখানে কিন্তু সবচেয়ে বেশি। ঠিক আছে, আচ্ছা এরপর চলো কি বলছে দেখো, উষ্ণতার তারতম্য, আর্দ্রতা, শুষ্কতার পার্থক্য, শিলাস্তরের চাপের প্রভেদ, তুষার ও লবণের কেলাস গঠন, জৈবিক কার্যকলাপ ইত্যাদির প্রভাবে শিলার আবহবিকার ঘটলে তাকে বলছে যান্ত্রিক বা ভৌত আবহবিকার। তাহলে কি বলছে, উষ্ণতা শুষ্কতার পার্থক্য হতে পারে, শিলাস্তরের চাপের প্রভেদ হতে পারে, তুষার লবণের কেলাস গঠন হতে পারে, তার ফলে যে আবহবিকারটা হয় সেটাকে আমরা বলবো যান্ত্রিক বা ভৌত আবহবিকার। এক্ষেত্রে মনে রাখতে হবে চূর্ণ বিচূর্ণ তৈরি হয়, পদার্থগুলো বা শিলাগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। ঠিক আছে, এবং পরিশেষে কি হয় বলতো, একটা না মৃত্তিকায় পরিণত হয়। এই ক্ষেত্রে কয়েকটা ভাগ পাবো, যেমন তাপীয় প্রসারণের জন্য কেলাস প্রক্রিয়া, শিলাস্তরের চাপ রাজধানিত প্রক্রিয়া, বৃষ্টিপাতের প্রভাব, কলয়ের উৎপাদন, পলিকরণ, এইভাবে কিন্তু যান্ত্রিক আবহবিকার গুলো হয়ে থাকে। দেখো তাহলে প্রথমে যেটা আছে তাপীয় প্রসারণ। ঠিক আছে, তাপীয় প্রসারণের দ্বারা বা তোমার হচ্ছে তাপজনিত কারণে যে যান্ত্রিক আবহবিকার হয়, সেই সম্পর্কে আমরা প্রথমে জানবো। তাপের হ্রাসের জন্য বা তাপের বৃদ্ধির জন্য প্রথম যে আবহবিকারটা হয় যান্ত্রিকভাবে, সেটা হচ্ছে প্রস্তরচায়ী খণ্ডীকরণ বা ব্লক ডিসইন্টিগ্রেশন হয়। ঠিক আছে, তো উষ্ণতার হ্রাস বৃদ্ধির জন্য শিলাস্তর কি হয় বলতো, উল্লম্বভাবে ফেটে যায়, উল্লম্বভাবে ফেটে গিয়ে শিলাস্তরগুলো বড় বড় খণ্ডে ভাগ হয়ে যায়, সেটাকে আমরা কি বলবো বলতো, ব্লক ডিসইন্টিগ্রেশন বলবো বা প্রস্তরচায়ী খণ্ডীকরণ বলবো। ঠিক আছে, তাহলে মেন কিসের কারণে হলো, উষ্ণতার তারতম্যের কারণে। ঠিক আছে, শিলাস্তর প্রসারণ হয় আবার সংকোচন হয়। এরকম অসম প্রসারণ ও সংকোচনের ফলে শিলাস্তরের উল্লম্ব বা আড়াআড়ি বরাবর কি তৈরি হয়, ফাটল তৈরি হয়। তারপরে শিলাস্তরগুলো বড় বড় ব্লক বা বড় বড় খণ্ডে ভাগ হয়ে যায়, তখন সেটাকে বলবো প্রস্তরচায়ী খণ্ডীকরণ। ঠিক আছে, মেনলি কোথায় দেখা যায়, মেনলি কিন্তু উষ্ণ জলবায়ুতে, বিশেষ করে উষ্ণ এবং শুষ্ক বা উষ্ণ এবং মরু জলবায়ুতে কিন্তু এটা প্রধানত লক্ষ্য করা যায়। ঠিক আছে, আচ্ছা এরপর কি বলছে দেখো, এটা কোথায় হয় মানে কোন শিলার উপর হয়, সেটা পরীক্ষাতে কিন্তু আসে। ওকে, তাহলে এই ক্ষেত্রে কি হয় বলতো, উল্লম্ব আর সমান্তরাল ফাটলের সৃষ্টি হয়ে শিলাস্তরগুলো বা শিলাগুলো ভেঙে যায়। ঠিক আছে,
দেখো কি বলছে, মরু এবং মরুপ্রায় অঞ্চলে পাললিক শিলা আর কি না ব্যাসল্ট শিলাতে কিন্তু এই আবহবিকারটা দেখা যায়। ঠিক আছে, তাহলে ব্লক ডিসইন্টিগ্রেশন বা তোমার হচ্ছে যেটা বাংলাতে বলছে প্রস্তরচায়ী খণ্ডীকরণ, সেই প্রস্তরচায়ী খণ্ডীকরণটা কিন্তু কোন শিলাতে দেখা যায়? মেনলি ব্যাসল্ট শিলাতে দেখা যাবে। ঠিক আছে, এরপর চলো স্বল্পমোচন, খুব পরিচিত একটা টার্ম, আমরা ছোটবেলা থেকে বিভিন্ন জায়গাতে পড়েছি। স্বল্পমোচন মানে পেঁয়াজের খোসার মতো খুলে আসবে, তাই না? বলছে স্বল্প শব্দের অর্থ হচ্ছে পেঁয়াজের খোসা, মোচন শব্দের অর্থ হচ্ছে ত্যাগ করা। বলছে উষ্ণতার হ্রাস বৃদ্ধির কারণে যখন কোনো শিলার উপরের স্তরটি পেঁয়াজের খোসার মতো খুলে যায় তখন তাকে বলছে স্বল্পমোচন। ওটা একই প্রসেস, কিন্তু এটা সমসত্ব শিলাতে হবে। সমসত্ব শিলা, ঠিক আছে, তার বাইরের গঠন মানে এক একটা স্তর এক এক রকম ভাবে হয়। ঠিক আছে, তো উষ্ণতা বৃদ্ধির জন্য দিনের বেলা কি হয়? প্রসারণ হয়, রাত্রিবেলা সংকোচন হয়। দিনের বেলা প্রসারণ হয়, রাতের বেলা সংকোচন হয়। তো এরকম অসম প্রসারণ সংকোচনের ফলে একটা সময় কি হয় বলতো, এই শিলাখণ্ডের বাইরের অংশটা পেঁয়াজের খোসার মতো খুলে বাইরে বেরিয়ে যায়, সেটাকে আমরা কি বলবো? স্বল্পমোচন বলবো। আর এর ফলে কি হয় বলতো, গোলাকার ভূমিরূপ তৈরি হয়। এর ফলে কোন ধরনের ভূমিরূপ তৈরি হয়? না গোলাকার ভূমিরূপ তৈরি হয়। দেখো এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো কি হচ্ছে, এই জায়গাগুলো উপর থেকে খুলে খুলে বেরিয়ে চলে যাচ্ছে পেঁয়াজের খোসার মতো। ঠিক আছে, বলছি একই জাতীয় খনিজ দ্বারা গঠিত সমসত্ব শিলার স্তরগুলি যদি সমকেন্দ্রিক হয় তাহলে দিনের বেলা সূর্য তাপে উপরের স্তরটি ভিতরের স্তরগুলোর তুলনায় অধিক উষ্ণ হয় ও প্রসারিত হয়, এবং রাত্রে অধিক শীতল আর সংকুচিত হয়। দীর্ঘদিন ধরে এভাবে সংকোচন ও প্রসারণের ফলে উপরের স্তরটি পেঁয়াজের খোসার মতো খুলে যায়। এর ফলে শিলার আকৃতি গোলাকার বা উপগোলাকার হয় বলে স্বল্পমোচনকে গোলাকার বা উপগোলাকার তোমার হচ্ছে আবহবিকারও বলা হয়ে থাকে। গ্রানাইট জাতীয় শিলাতে কিন্তু মেনলি স্বল্পমোচনটা দেখা যায়। তাহলে স্বল্পমোচন কোন শিলাতে দেখা যাবে? গ্রানাইট জাতীয় শিলাতে দেখা যাবে। এই সমস্ত ক্লাসে যদি তোমরা সম্পূর্ণ ভিডিও পেতে চাও তাহলে তোমরা কি করবে? গাজল সিভিল সার্ভিস একাডেমি যে অ্যাপটা আছে সেই অ্যাপটাকে ডাউনলোড করবে। ডাউনলোড করে সেখানে দেখবে তোমাদের এসএলএসটি সংক্রান্ত টোটাল 3টে ব্যাচ আছে, ব্যাচ 1, ব্যাচ 2 এবং ব্যাচ 3। ব্যাচ 3 যেটা আছে সেটাকে আমি আগে বলে দিচ্ছি। ব্যাচ 3 ব্যাচে শুধুমাত্র সেই সমস্ত জিনিসই পাবে যারা মক টেস্ট দিতে চাও এবং নোটস নিতে চাও। তোমরা অনেকে আমাকে ফোন করছো, বলছে শুধুমাত্র নোটস বা শুধুমাত্র মক টেস্ট। তো তাদেরকে বলবো ব্যাচ 3 যেটা আছে দেখবে, ঠিক আছে, মক টেস্টের একটা ব্যাচ ক্রিয়েট করেছি অল্প মূল্যে। সেখানে তুমি কি পাবে? ইউনিট ওয়াইজ মক টেস্ট পাবে, ঠিক আছে, চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট পাবে এবং ফুল লেন্থ টোটাল সিলেবাসের উপরে মক টেস্ট পাবে। এবং তোমরা অ্যাপের মধ্যেই ক্লিক করে করে তোমরা এই মক টেস্টগুলো দিতে পারবে। সর্বোচ্চ 100 বার যে কোনো একটা ইউনিট বা যে কোনো একটা চ্যাপ্টার থেকে 100 বার তোমরা এরকম মক টেস্ট দিতে পারবে। এবং মক টেস্ট দেওয়ার পরে তোমার র্যাঙ্ক কত হলো, তোমার কয়টা ভুল হলো, কয়টা ঠিক হলো, সমস্ত কিছু তোমরা কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, এটার মধ্যে আর কি পাবে? এই ব্যাচ 3-তে তোমরা সমস্ত প্রকার নোটস পেয়ে যাবে। পিডিএফ নোটস গুলো তোমরা সমস্ত প্রকার পেয়ে যাবে, চ্যাপ্টার ওয়াইজ, ইউনিট ওয়াইজ। তার সাথে সাথে এমসিকিউ এর যে পিডিএফটা, সেই পিডিএফটা তোমরা এই ব্যাচ 3-তে পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই ব্যাচ 3 শুধুমাত্র তাদের জন্যই করেছি যারা শুধুমাত্র মক টেস্ট দিতে চাও, অথবা শুধুমাত্র যারা নোটস নিতে চাও, অথবা এই দুটোই যাদের প্রয়োজন তাদের জন্য। এরপর যেটা আছে দেখবে ব্যাচ 2। ব্যাচ 2 এর যেটা নাম দিয়েছি দেখবে যে এমসিকিউ এসএলএসটি জিওগ্রাফি থ্রু এমসিকিউ। এখানে নাম দিয়েছি এমসিকিউ এর মাধ্যমে টোটাল সিলেবাসটাকে কভার হবে, কিন্তু তবুও এর মধ্যে তোমরা কি পাবে? সমস্ত প্রকার ডেসক্রিপটিভ যে ক্লাসগুলো হয়, ডেসক্রিপটিভ ক্লাস, সেই ক্লাসগুলো আমি রেকর্ডেড দিয়েছি। তবে এটা সম্পূর্ণ রেকর্ডেড পাবে, এখানে লাইভ ক্লাস কিন্তু হবে না। তাহলে এমসিকিউর মাধ্যমে টোটাল সিলেবাসটাকে ইউনিট ধরে ধরে ব্যাখ্যা করছি সেটা পাবে। ডেসক্রিপটিভ ক্লাসের রেকর্ডেড ভিডিও পাবে। তার সাথে সাথে কি পাবে বলতো? মক টেস্ট পাবে, মক টেস্ট পাবে, এবং তার সাথে সাথে পিডিএফ নোটস পাবে। এবং তার সাথে সাথে তোমার হচ্ছে এক কথায় এখানে যা আছে সেটা অবশ্যই এখানে থাকবে। তার সাথে সাথে তুমি এখানে এমসিকিউ ভিডিওগুলো ডিটেলসে পাবে, ডেসক্রিপটিভ ক্লাসগুলো ডিটেলসে পাবে, কিন্তু এটা সম্পূর্ণটাই রেকর্ডেড। এরপরে চলে আসি ব্যাচ 1। এই ব্যাচ 1-এ কি থাকছে? তোমাদের লাইভ ক্লাস থাকছে। ব্যাচ 1-এ লাইভ ক্লাস থাকছে, আর বাদ বাকি সবকিছু এটা থাকছে। লাইভ ক্লাস প্লাস রেকর্ডেড ক্লাস দুটো এখানে পাবে, কিন্তু ব্যাচ 1-এ শুধুমাত্র যারা লাইভ ক্লাস করতে চাও তাদের জন্য ব্যাচ 1টা রাখা হয়েছে। আর যারা লাইভ ক্লাসের জিনিসগুলোই তোমরা বাদ বাকি সবকিছু পেতে চাও তাদের জন্য করা হয়েছে 2 নম্বর ব্যাচ। আর শুধুমাত্র যারা মক টেস্ট আর নোটস নিতে চাও তাদের জন্য রাখা হয়েছে 3 নম্বর ব্যাচ। তো কেউ যদি ইন্টারেস্ট থাকো অবশ্যই গাজল সিভিল সার্ভিস একাডেমি অ্যাপটাকে ডাউনলোড করো, সেখানে তোমরা সবকিছু পেয়ে যাবে। ওকে, ধন্যবাদ সবাইকে।